আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2026 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। একটি দেশের নির্দেশেই কি কার্যকর হচ্ছে না ওসি প্রদীপের ফাঁসি? অবিশ্বাস্য হলেও সত্য, বিশ্বকাপ ফাইনালে থাকছে ইরান। মার্কিন হামলার বিরুদ্ধে বড় পদক্ষেপ ইরানের। এবার বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় এখনও কার্যকর না হওয়ায় বিভিন্ন মহলে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। ভুক্তভোগী পরিবারের সদস্য, মানবাধিকার সচেতন নাগরিক এবং স্থানীয়দের একটি অংশের দাবি, মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে থাকলে এবং রায়ের বিরুদ্ধে আর কোনো আইনি বাধা না থাকলে দ্রুত তা কার্যকর করা উচিত। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি একটি ভ্রমণ ভিত্তিক তথ্যচিত্র নির্মাণের কাজে কক্সবাজারে অবস্থান করছিলেন। এ ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। ঘটনার পর দায়ের হওয়া মামলার বিচার শেষে বিচারিক আদালত টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে উচ্চ আদালত ওই রায় বহাল রাখেন। মামলাটি বাংলাদেশের বিচার ব্যবস্থায় বহুল আলোচিত একটি হত্যা মামলা হিসেবে বিবেচিত। স্থানীয়দের অভিযোগ, ওসি প্রদীপ কুমার দাস তৎকালীন সরকারের ও পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রশ্রয় এবং স্থানীয় কিছু রাজনৈতিক মহলের সমর্থন পেয়ে টেকনাফে প্রভাবশালী অবস্থান গড়ে তোলেন। তাদের দাবি, মাদক বিরোধী অভিযানের নামে ধারাবাহিক কথিত ক্রসফায়ার এবং কঠোর অভিযানের কারণে এলাকায় দীর্ঘদিন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন সময় সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিভিন্ন অবস্থানও তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, মেজর সিনহা হত্যা মামলাটি দেশের বহুল আলোচিত একটি মামলা। এই ঘটনায় বিচারিক আদালত সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে মৃত্যুদণ্ড দেন এবং পরে উচ্চ আদালতেও সেই রায় বহাল থাকে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও রায় কার্যকর না হওয়ায় বিচার প্রত্যাশী মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, টেকনাফে দায়িত্ব পালনকালে ওসি প্রদীপের বিরুদ্ধে কথিত ক্রসফায়ারে বহু মানুষ হত্যা করার অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। যদিও এসব অভিযোগের সবগুলো আদালতে প্রমাণিত হয়নি, তবুও বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে জনপরিসরে বিতর্ক রয়েছে। তাই মেজর সিনহা হত্যা মামলার চূড়ান্ত রায়ের বাস্তবায়নকে আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন অনেকে। ভুক্তভোগী পরিবারের সদস্য ও সচেতন নাগরিকদের ভাষ্য, 2025 সালের জুনে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। 1 বছর হয়ে গেলেও এখনো অদৃশ্য কারণে রায় কার্যকর হচ্ছে না। একটি বহুল আলোচিত মামলার রায় কার্যকর অযথা বিলম্ব হলে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার নেতিবাচক প্রভাব পড়তে পারে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা একটি দেশের কলকাঠিতে যদি রায় বাস্তবায়ন না করা হয়, সেটি হবে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর ভয়াবহ আক্রমণ। কেউ কেউ এমনও অভিযোগ করছেন, প্রতিবেশী ভারতের কোনো ক্ষমতাশালী ব্যক্তির নির্দেশেই ওসি প্রদীপের রায় কার্যকর করা হচ্ছে না। এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত আন্দোলনে 12 কোটি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে দাবি করে সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠা ছাত্রী রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তবে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র বহন করায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম বৃহস্পতিবার রাজধানীর তুরাগ থানায় জিডিটি করেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি, বাবা মোহাম্মদ বশির আহমেদ, মা মোসাম্মদ নাসিমা সুলতানা, ঠিকানা 136 রমনা, ঢাকা, মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়া হয়। ফলে তিনি এখন আর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই। জিডিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত আন্দোলনে সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি মাইলস্টোন কলেজের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। জিডিতে আরও বলা হয়, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের আদেশক্রমে তাদের পক্ষ হয়ে আমি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
এবার বিশ্বকাপ ফুটবলের খবর। 2026 ফিফা বিশ্বকাপের 2 ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর ফুটবল বিশ্বের সব আলোচনার কেন্দ্রবিন্দু আর্জেন্টিনা ও স্পেনের মহারণও। ঠিক তখনই ফুটবল অঙ্গনে ছড়িয়ে পড়ে আরেক খবর। বিশ্বকাপের ফাইনালে থাকছে ইরান। যে দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল, তারা আবার কিভাবে পৌঁছে গেল ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে? এ বিষয়ে চেঞ্জ টিভিকে বিস্তারিত তথ্য জানিয়েছেন ইরানের পার্স টুডের সাংবাদিক আশরাফুর রহমান। চমকপ্রদ এই খবরের নেপথ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত রোমাঞ্চ, ফুটবলীয় সমীকরণ আর মাঠের বাইরের ভূ রাজনীতি। অথচ এবারের বিশ্বকাপে ইরানের মূল ফুটবল দলটির যাত্রা মোটেও সুখকর ছিল না। মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে চরম নাটকীয়তার পর এশিয়ার এই পরাশক্তিকে চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল। ইরানি ফুটবলারদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন সেখানেই ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু ফুটবল বিধাতা হয়তো ইরানের জন্য অন্য এক মহাকাব্য লিখে রেখেছিলেন। খেলোয়াড়রা বিদায় নিলেও মাঠের রেফারিংয়ে নিজেদের অবিশ্বাস্য দক্ষতার জোরে টুর্নামেন্টে টিকেছিলেন আরেক ইরানি, তিনি আলী রেজা ফাগানি। সেমিফাইনালের আসর থেকে যখন ফ্রান্স ও ইংল্যান্ড বিদায় নিল, তখন ফিফা রেফারি কমিটির প্রধান পিয়ের লুইজি কোলিনা ফাইনালের রেফারি নির্ধারণে এক চরম সংকটের মুখে পড়েন। ফাইনালে ইউরোপের দেশ স্পেন থাকায় কোনো ইউরোপীয় রেফারিকে দায়িত্ব দেওয়া বিতর্কের জন্ম দিতে পারত। আবার আর্জেন্টিনার উপস্থিতির কারণে লাতিন আমেরিকার রেফারি নিয়োগ করাও ছিল ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার চিরন্তন ফুটবলীয় বৈরিতার কারণে ব্রাজিলের উইলটন পেরেইরা সাম্পাইওকে ফাইনাল থেকে সরিয়ে রাখা হয়। ঠিক এই জটিল সমীকরণেই ভাগ্য খুলে যায় ইরানের। জন্মসূত্রে ইরানি হলেও আলী রেজা ফাগানি বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিত্ব করছেন। ফলে আর্জেন্টিনা ও স্পেনের এই বিশ্বযুদ্ধে তিনি হয়ে ওঠেন ফিফার ইতিহাসের সবচেয়ে নিখুঁত ও নিরপেক্ষ বিকল্প। অবশ্য ফাগানির এই ফাইনালের টিকিট পাওয়ার রাস্তাটি মোটেও সহজ ছিল না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর গুঞ্জন অনুযায়ী বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা ফাগানির এই সুযোগ কেড়ে নিতে পারত। কিন্তু মাঠের রেফারিংয়ে ফাগানির যে আকাশচুম্বী প্রোফাইল, তার সামনে কোনো রাজনৈতিক জটিলতাই টিকতে পারেনি। এর আগে অলিম্পিক ফাইনাল এবং একাধিক ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল সফলভাবে পরিচালনার অভিজ্ঞতা ফাগানিকে এই পদের জন্য অনবদ্য করে তোলে। আগামী রোববার যখন কোটি কোটি দর্শক বিশ্বজয়ের ফাইনাল দেখতে চোখ রাখবেন, তখন মাঠের 22 জন মহাতারকাকে সামলানোর সর্বময় ক্ষমতা থাকবে এক জোড়া ইরানি চোখের ওপর। ফুটবলাররা না পারলেও মাঠের প্রধান চালিকা শক্তি হিসাবে ফাগানির এই উপস্থিতি ইরানের ফুটবল ইতিহাসের জন্য এক অনন্য এবং অবিস্মরণীয় গৌরব। চলমান 2026 বিশ্বকাপের ফাইনাল শুধু নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণই করবে না, ফুটবল ইতিহাসেও যোগ করবে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ী দলকে চ্যাম্পিয়নশিপ রিং প্রদান করবে ফিফা। যুক্তরাষ্ট্রের NBA ও NFL এর মতো জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতার ঐতিহ্য এবার জায়গা করে নিচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসরেও। ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত 2026 বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে তৈরি করা হয়েছে 2026টি নম্বরযুক্ত স্মারক আংটি। এর মধ্যে 30টি আংটি সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি 1996টি আংটি বিশ্বজুড়ে সমর্থকদের জন্য সীমিত সংস্করণের অফিসিয়াল মার্চেন্ডাইজ হিসেবে বিক্রি করা হবে। চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত আংটিগুলো ফাইনালের পর একটি বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। তার আগে প্রতিটি আংটির নকশায় বিজয়ী দলের পরিচয় যুক্ত করে চূড়ান্ত রূপ দেওয়া হবে। এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতীক, আর অন্য পাশে খোদাই করা হবে চ্যাম্পিয়ন দলের নাম ও পরিচয়। তবে ফাইনাল শেষে মাঠের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই এই নতুন ঐতিহ্যের সূচনা হবে। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বিজয়ী দলের অধিনায়ক ও কোচকে প্রতীকীভাবে দুটি চ্যাম্পিয়নশিপ রিং পরিয়ে দেওয়া হবে। পরে দলের অন্য সদস্যদের জন্য নির্ধারিত আংটিগুলো পৃথক অনুষ্ঠানে হস্তান্তর করা হবে। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের সামরিক স্থাপনায় টানা 6ষ্ঠ রাতের মতো যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শুক্রবার উপসাগরে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে নতুন করে এই হামলা চালায় ইরান। এর ফলে গত মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দুই পক্ষের মধ্যে এখন দৈনিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এই খবর দিয়েছে অনলাইন ডন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা আরও গুড়িয়ে দিতে মার্কিন বাহিনী দেশটির উপর নতুন করে হামলা চালিয়েছে। এই হামলাগুলো মূলত কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় চালানো হয়। ইরানের বৃহত্তম বন্দর এবং গুরুত্বপূর্ণ নৌবাহিনী ও রেভলিউশনারি গার্ডসের স্থাপনা অবস্থিত এই অঞ্চলগুলোতে। সেন্টকম আরও জানায়, যুদ্ধ বিমান, ড্রোন এবং যুদ্ধ জাহাজ সহ মার্কিন বাহিনী নিখুঁত যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইরানের উপকূলীয় নজরদারি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক লজিস্টিক অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতা সহ ডজন খানেক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
অন্যদিকে ইরান জর্ডানের একটি বিমান ঘাঁটি সহ প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার ভোরে ইরানের সামরিক বাহিনী জানায় তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের মতো বেশ কিছু শব্দ শোনা গেছে এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রের স্পিনটারের আঘাতে একটি শিশু আহত হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় 5টি সেতু ছাড়াও উপকূলীয় বন্দর নগরী, বন্দর খাবিরের ট্রেন স্টেশন এবং দক্ষিণ পূর্ব ইরানের ইরান শহর বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে দক্ষিণ ইরানের বন্দর নগরী, বন্দর খামিরের সেতুগুলোতে মার্কিন হামলায় 7 জন নিহত হয়েছেন। এই উত্তেজনা বৃদ্ধির ফলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালীতে পুনরায় নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য ফের বৃদ্ধি পেয়েছে। বুধবার থেকে তেহরান এই প্রণালীতে নতুন করে তাদের নিজস্ব অবরোধ শুরু করেছে এবং ওয়াশিংটনও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে। রয়টার্সের সূত্র অনুযায়ী ওয়াশিংটন যদি ইরানের অবকাঠামোতে আঘাত হানে তবে তেহরান ইয়েমেনের হুথিদের লোহিত সাগরের প্রবেশদ্বারে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দের প্রণালী বন্ধ করার জন্য প্ররোচিত করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহেও ইরান এই প্রণালীর একটি করিডোর দিয়ে চলাচলকারী জাহাজে আঘাত করেছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই হরমুজ প্রণালীতে চলমান এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে চুপচাপ বসে থাকবে না এবং এর জন্য ইরানকে যেন মাশুল দিতে হয় তা নিশ্চিত করবেন। তবে একই সাথে তিনি যোগ করেন যে সবসময় ইরান চায় হরমুজ প্রণালী ব্যবহারকারী সমস্ত জাহাজ যেন তাদের উপকূলের কাছাকাছি একটি নির্দিষ্ট চ্যানেল দিয়ে চলাচল করে। গত মাসে সই হওয়া সমঝোতা স্মারকে নির্ধারিত 60 দিনের আলোচনা শেষে তারা এই পথে যাতায়াতের জন্য ফি বা শুল্ক আদায় করারও পরিকল্পনা করছে। অন্যদিকে ওয়াশিংটন জাহাজগুলোকে ওমান উপকূলের দক্ষিণ দিক দিয়ে একটি বিকল্প পথ ব্যবহারের জন্য উৎসাহিত করেছিল। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া বৃহস্পতিবার বলেন যুক্তরাষ্ট্রের এই কৌশল কাজ করবে না, কারণ ইরান তার ভূখণ্ডের যে কোনো স্থান থেকেই এই প্রণালীতে আঘাত হানার ক্ষমতা রাখে। এদিকে ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ট্রাম্প স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেননি। তেহরান যদি আলোচনায় ফিরে না আসে তবে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে আঘাত হানার হুমকি তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন। এবার পড়শির খবর। একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়েই যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক প্রেমিকা, কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা তা না করে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে। 16 জুলাই ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যের নিউ যমুনা ব্রিজে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায় যুগলটি একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তাদের মধ্যে আগে থেকেই এমন পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথাবার্তার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে নদীতে ঝাঁপ না দিয়ে তীরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন তার সঙ্গে থাকা তরুণী। প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখার পরও তিনি শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চোখের সামনে দুর্নীতি, অন্যায়, অসঙ্গতি ঘটছে, কিন্তু আপনি বলতে পারছেন না, কারণ কোথায় বলবেন, কোথায় বলে আবার বিপত্তিতে পড়বেন, বা কে যথোপযুক্ত কর্তৃপক্ষ তাও আপনার জানা নেই। তাহলে আপনি কি করবেন? একটি নাম্বার মনে রাখুন, সেটি হচ্ছে 106। এই নাম্বারে ফোন করে যে কোনো দুর্নীতি, অন্যায়, অসঙ্গতির তথ্য আপনি দিতে পারেন। যদি তথ্যদাতা হিসেবে আপনার নাম গোপন রাখতে হয় সেটিও আপনি উল্লেখ করবেন, তাহলে আপনার নামও গোপন রাখা হবে। দুদক কর্তৃক পরিচালিত হয় এই সেবাটি। 106-এ যে কোনো সময় ফোন করে আপনি তথ্য জানাতে পারেন। তবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই সেবা পরিচালিত হয়। এই সময়ের মধ্যেই আপনাকে ফোন করতে হবে। সবাই ভালো থাকবেন,
শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।